আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জনপদের খবরে। আপনাদের সঙ্গে আছি আমি ফারহানা ইমা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। নানা বিভ্রান্তি তৈরি করে কোনো রাজনৈতিক দল দেশের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে চায় অভিযোগ করে তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যশোরের শার্শায় উলসি খাল খনন কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন, যত বাধাই আসুক উন্নয়ন পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবেন। মানুষের ভাগ্য নিয়ে আর কেউ ছিনিমিনি খেলতে পারবে না। 20,000 কিলোমিটার খাল খননের কথা বলে প্রতিটি গ্রামের প্রতিটি মার কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। নারীদেরকে এলপিজি কার্ড দেওয়ার কথা বলে ডিগ্রি পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। জয়দেবের ভিডিও চিত্রে রাহুল রায় রিপোর্ট। বগুড়ার পর এবার প্রধানমন্ত্রীর সফর যশোরে। যশোর বিমানবন্দর থেকে তিনি সরাসরি চলে আসেন শার্শা উপজেলার উলসি খাল খনন উদ্বোধন করতে। 50 বছর আগে 1976 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই খাল খনন শুরু করেছিলেন। বাবার দেখানো পথে সেই খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জিয়াউর রহমানের সঙ্গে খাল খনন করেছিলেন শাহাদাত হোসেন। 50 বছর পর সেই খাল পুনঃখননের ইতিহাসেও ছেলের সাথে সামিল হলেন তিনি। আপনার বয়স তখন কত ছিল? আমার 30 বছর বয়স ছিল। 32 এখন কত বয়স তাহলে? এখন 80 উপরে গেছে। সেখানে বক্তব্যে নিজের অঙ্গীকার পূরণের কথা বলে নতুন কিছু পরিকল্পনাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমরা মেয়েদের শিক্ষা ব্যবস্থা ইনশাআল্লাহ ডিগ্রি পর্যন্ত অথবা উচ্চতর পর্যন্ত ইনশাআল্লাহ বিনামূল্যে ব্যবস্থা করব। মায়েদের কাছে আমরা যেরকম ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি, সেরকম আরেকটি কার্ড দিতে চাই, সেটি হবে এলপিজি কার্ড, এলপিজি গ্যাস। এটি আমরা মা বোনদেরকে পৌঁছে দেব, যাতে করে মা বোনদেরকে রান্না বান্নার জন্য কষ্ট করতে না হয়। স্থানীয় সাংবাদিকদের অনুরোধের পর বেনাপোলে একটি হাসপাতাল নির্মাণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে জুলাই সনদ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, আমরা সেই স্বাক্ষরিত জুলাই সনদের প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি শব্দ ইনশাআল্লাহ পর্যায়ক্রমিকভাবে এই সরকার বাস্তবায়ন করবে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, অনেকে কোন ব্যক্তি, কোন রাজনৈতিক দল আজকে আমরা দেখতে চাচ্ছি যে গণভোট হয়ে গিয়েছে, সেই গণভোটের রায়কে ভিন্ন খাতে তারা প্রবাহিত করতে চাচ্ছে। যারা গণভোটের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়, যারা জুলাই সনদের অর্থ ভিন্নভাবে তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য উপস্থাপন করতে চায়, এরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। এই বিশৃঙ্খলা যদি সৃষ্টি করতে পারে তারা, তাহলে জনগণের যে কর্মসূচি, ফ্যামিলি কার্ডের যে কর্মসূচি, মা বোনদের যে কর্মসূচি, কৃষক কার্ডের যে কর্মসূচি, কৃষকদের খাল খনন যে কর্মসূচি, বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের জন্য মিল কারখানা, বন্ধ মিল কারখানা চালু করার যে কর্মসূচি, নতুন কলকারখানা চালু করার যে কর্মসূচি, স্বাস্থ্য সেবা গ্রামে গ্রামে পৌঁছে দেওয়ার যে কর্মসূচি, সকল কর্মসূচি ব্যাঘাত হবে এই বিশৃঙ্খলা যদি আশঙ্কা পায়। প্রিয় ভাই বোনেরা, যে কোনো মূল্যে উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখার কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদেশে লুণ্ঠিত টাকা ফেরত আনা হবে। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরগুলো শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং তার দেয়া প্রতিশ্রুতিগুলোর প্রতি দায়বদ্ধতার প্রকাশ। সে ধারাবাহিকতায় যশোরেও তিনি সবার আগে খাল খনন কর্মসূচিতে অংশ নিলেন, আর সবার উদ্দেশ্যে বললেন তার দেয়া প্রতিশ্রুতিগুলো পূরণের মধ্য দিয়েই তিনি সবার আস্থার জবাব দেবেন। যশোরের শার্শা উপজেলার উলসি থেকে রাহুল রায়, চ্যানেল আই। বরিশালে ও কক্সবাজারে বাড়ছে হামে আক্রান্ত শিশু মৃত্যুর সংখ্যা। বরিশালে চলতি মৌসুমে হামের উপসর্গ নিয়ে 22 শিশু মারা গেছে। কক্সবাজারে মারা গেছে এ পর্যন্ত 9 জন। বরিশাল থেকে সাইদ পান্থ ও কক্সবাজার থেকে সরোয়ার আজম মানিকের তথ্য, ভিডিও চিত্রে আলমুকসিদের রিপোর্ট। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত সপ্তাহ পর্যন্ত বরিশালের সরকারি হাসপাতালগুলোতে 2117 জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। এর মধ্যে 84 জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। তবে বাস্তব পরিস্থিতি আরও ভয়াবহ। সরকারি হাসপাতাল, বিশেষ করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে তিল ধারণের ঠাঁই নেই। চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা।
সরকারি হাসপাতালে জায়গা না পেয়ে রোগীর অভিভাবকরা ছুটছেন বেসরকারি ক্লিনিকগুলোতে। হামের জাতীয় কিছু হতে পারে এরকম কিছু, তাই এই জন্য ডাক্তারের কাছে আসা আর কি। কালকে থেকে জ্বর এমনি, আর আজকে নিয়ে আসছে স্যারের কাছে। আমাদের ওই জায়গায় মানে স্বাভাবিক দেখাইছিলাম তো কমে নাই। আতঙ্কিত হওয়ার কিন্তু বিষয় না, বিষয়টা মেজেলস ভাইরাসজনিত রোগ। মেজেলস এটা মারাত্মক ছোঁয়াচে রোগ, এটা নিয়ে অনেক সিরিয়াসনেস কিছু ঘটে যায়। তা সত্ত্বেও সব বাচ্চার কিন্তু ভর্তি হওয়ার দরকার নেই। কক্সবাজার জেলার সদর হাসপাতাল সহ সব সরকারি বেসরকারি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আসা রোগীদের ভিড় বাড়ছে। হাসপাতালে হামের টিকা দেওয়া চলছে, তবে চিকিৎসা নিতে এসে নানা হয়রানির কথা জানান রোগীর স্বজনরা। ডিরেক্ট এখানে আইসিইউতে ভর্তি দিছি, ওখানে এখন বর্তমান আছে। আমার বেবি যে একটু সুস্থ ছিল, এখানে আরও সুস্থ হয়ে গেছে। কি ট্রিটমেন্ট কীভাবে চলতেছে এটা আমরা জানি না। আমাদের এখানে কোনো নার্স কোনো রেসপন্স পাচ্ছি না। আমরা সদর হসপিটালে একবার দেখাইছি, বলছে এখানে আসার জন্য, তারপর আবার এখানে নিয়ে গেছি। এখানে কোনো ডাক্তারের কোনো অ্যালাউ নেই। ডাক্তার একবার চিকিৎসা একটু করে 5 মিনিট পরে আবার চলে যায়। কক্সবাজার সদর হাসপাতালে কেবল একদিনেই হাম নিয়ে ভর্তি হয়েছে 34 জন। আমাদের 250 বেডের হাসপাতাল, এর মধ্যে 20টা নতুন করে আইসোলেশন বেড, কিন্তু এর মধ্যে যদি আমরা 80টা 90টা করে বাচ্চা রোগী চিকিৎসা দিই, সেক্ষেত্রে আমাদের কিছুটা প্রবলেম তৈরি হয়। কিন্তু তারপরে আমরা এই সীমিত শক্তি বা সীমিত জনবল দিয়ে কিন্তু আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার কার্যক্রমটা আমরা চলমান রেখেছি। কক্সবাজার জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি হয়েছে 813 জন। শিশুসহ মৃত্যু হয়েছে 9 জনের। হামের পক্ষে বাড়ার একটাই মূল কারণ হচ্ছে আমরা ঠিকভাবে হামের টিকাগুলি নিতে এই অস্বীকৃতি জানাচ্ছি, অথবা আমাদের কুসংস্কার যে একটা নিলেই যথেষ্ট আর দেওয়া দরকার নেই, কিন্তু হামের টিকা 2টা দিতে হবে, একটা হচ্ছে 9 মাস, একটা 15 মাস। হামের টিকা দেয়া সহ এই রোগের ব্যাপারে সচেতন হওয়ার পাশাপাশি স্বাস্থ্যসম্মত জীবন ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব দিচ্ছে সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। নারায়ণগঞ্জের ফতুল্লায় 11 বছর বয়সী শিশু হুসাইনকে তারই সমবয়সী ও কিশোর বন্ধুদের 6 জনের একটি দল নির্মমভাবে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি সংবাদ সম্মেলনে হত্যার রহস্য উন্মোচন করেন। গত 18 এপ্রিল সকাল থেকে সে নিখোঁজ ছিল হুসাইন। পরে 23 এপ্রিল শুক্রবার বিকেলে দাপা ইদ্রাকপুর ব্যাংক কলোনি এলাকায় মিঠু মিয়ার পরিত্যক্ত বাড়ি থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। পরিত্যক্ত সেই বাড়িতে নিয়মিত আড্ডা দেওয়া ও মাদক সেবনকারী কয়েকজন কিশোর তাকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে এই নৃশংসভাবে হত্যা করে। পুলিশ সুপার আরও জানায়, ঘটনার দিন সাইফুল, তানভীর ও ইউনুস নিজেদের মধ্যে আলোচনা করে খুন করলে জেলে যেতে হয়, আর সেই অভিজ্ঞতা নেওয়ার ইচ্ছা থেকেই তার হত্যার পরিকল্পনা করে এবং হত্যার পর পরিত্যক্ত ওই বাড়িতে মরদেহ ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ 6 জনকে গ্রেফতার করেছে। মামলায় এজাহার নামীয় 1 নম্বর আসামি ইয়াসিন 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। হত্যায় ব্যবহৃত ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। সবাই কিন্তু 18 বছর কম বয়সী ছেলে, এবং তারা কোনো পূর্ব শত্রুতা থেকে নয়, শুধু জেল খাটতে কেমন লাগে সেই কৌতূহল থেকে তারা একটা ছেলেকে, 11 বছর একটা ছেলেকে নৃশংসভাবে হত্যা করেছে। চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, পরিচ্ছন্ন কর্মীরা শহরের নীরব যোদ্ধা, তাদের জীবনমান উন্নয়ন নিশ্চিত করা সিটি কর্পোরেশনের অন্যতম অগ্রাধিকার। তাই বাসযোগ্য এবং পরিচ্ছন্ন শহর উপহার দিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচ্ছন্ন কর্মীদের জন্য আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন 5টি বহুতল ভবনের মাধ্যমে 1036টি ফ্ল্যাট নির্মাণ করছে। এতে মোট ব্যয় ধরা হয়েছে 309,35,00,000 টাকা। চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী ক্রাশ প্রোগ্রামের অংশ হিসেবে ফিরিঙ্গি বাজার, পাথরঘাটা ও বক্সিরহাট ওয়ার্ডের কার্যক্রম পরিচালনাকালে এসব কথা বলেন মেয়র। সে সময় উপস্থিত ছিলেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মোহাম্মদ শরফুল ইসলাম মাহি ও স্থানীয় বিএনপি নেতারা। 5টি বিল্ডিং, বড় বড় বিল্ডিং আমরা করে দিচ্ছি, এবং সেটার জন্য 309 কোটি টাকা ইনশাল্লাহ আমরা সরকার থেকে আমরা দেব, এবং এটা আগামী বছরের 27 সালে ইনশাল্লাহ আমরা সেটা কমপ্লিট করে দেব। এবার প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে মীর আমিরুল আলমের রিপোর্ট।
শিক্ষা খাতে পর্যাপ্ত অর্থায়নের গুরুত্ব তুলে ধরতে ভোলায় শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে গোলটেবিল বৈঠক হয়েছে। প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রকিবুল হাসান। গ্যাস ও তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে সমাবেশ ও গণমিছিল করেছে 11 দলীয় ঐক্যজোট। গোপালগঞ্জে প্রায় 46 কোটি টাকা ব্যয়ে এলজিডি বাস্তবায়িত 5টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছে সংসদ সদস্য ডাক্তার KM বাবর। পাবনায় সরকারি এডওয়ার্ড কলেজে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। জেলার স্বাস্থ্যসেবার মান উন্নয়নে মেহেরপুর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন সংসদ সদস্য তাজউদ্দিন খান। ঝালকাঠিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা হয়েছে। সভায় অংশ নেন রাজাপুর, নলছিটি ও ঝালকাঠি সদর উপজেলার 10টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা আবু সাইদ। মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে সদর উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ ফুটবল খেলা শুরু হয়েছে। উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খায়রুল ইসলাম। মীর আমিরুল আলম, চ্যানেল আই। মাদারীপুরে উপজেলার পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনালে পৃথকভাবে অংশ নেয় কালকিনি ও শিবচর উপজেলার বালক ও বালিকা গ্রুপ। খেলার উদ্বোধন করেন সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। খেলায় কালকিনি উপজেলা বালক বিভাগে আন্ডারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় 1-0 গোলে উত্তর কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বালিকা বিভাগে কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় 1-0 গোলে কয়ারিয়া ঈদগাহ ময়দান সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ও আর গৌরব অর্জন করে। অপরদিকে শিবচর উপজেলায় বালক দলের খেলায় কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চর কাকই সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালিকা দলের টাই ব্রেকারে ভদ্রাসন বেপারীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে 3-2 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।